দর্শক স্বাগতম মানবকণ্ঠের বিশেষ আয়োজন নতুন পথযাত্রায় সংসদ অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন যে 583 দিন পর নতুনভাবে আবার সংসদে পথ চলা শুরু হলো। এ নিয়ে নানা কথাবার্তা চলছিল কয়েকদিন ধরে রাষ্ট্রপতি ইস্যুতে এবং জুলাই সনদ নিয়ে, এবং শেষমেশ আজকে যে সংসদ বসেছে সেই সংসদে কিন্তু আমরা দেখেছি যে বয়কট হট্টগোলের মতো নানাভাবে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সেসব বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এই স্টুডিওতে হাজির হয়েছে, এবং আমার সঙ্গে যে আছেন লেখক ও সাংবাদিক আমিনুল রশিদ। রশিদ ভাই কেমন আছেন? জি ভালো। আমিনুল, দর্শক আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমিনুল রশিদ কিন্তু অনেকদিন ধরে এই সংসদ এবং সংবিধান বিষয়ক নানা লেখালেখি করেন এবং ওনার কিছু বইও রয়েছেন। উনি এই বিষয়টাতে অনেকটাই অভিজ্ঞ বলা চলে, এবং সেই দিক থেকে আমরা জানার চেষ্টা করব যে আজকে যে সংসদে যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলোর মধ্য দিয়ে সামনে পরবর্তীতে সংসদ কীরকম হবে সেই নিয়ে। তো আমিনুল রশিদ, আমরা প্রথমেই আসতে চাই যে আসলে যেটি প্রথমে আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতির হট্টগোল, রাষ্ট্রপতির ইস্যুতে যে হট্টগোল এবং বয়কট, বিরোধী দলের নেতারা বয়কট করলো এবং প্ল্যাকার্ড হাতে তারা যে বললো যে গাদ্দারি, জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, এমন একটা বিষয়। তো এই বিষয়টিকে আপনি আপনার দৃষ্টিতে কিরকম ভাবে দেখছেন? না, এটা খুব অস্বাভাবিক আমার কাছে মনে হয় নাই, কারণ আমরা জানতাম যে এই ঘটনাটা ঘটবে। আপনি জানেন যে শুরু থেকেই যারা বিরোধী দল, এখন জামায়াত এবং এনসিপি, তারা বলছিল যে তারা এই যিনি রাষ্ট্রপতি তাকে তারা বলে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর। তো যে যদি তারা ফ্যাসিস্টের দোসর মনে করে যাকে, যে রাষ্ট্রপতিকে, তার ভাষণ তারা শুনবে না এবং তার ভাষণ শুরু হলে ওয়াকআউট করবে, এটা আমরা ধারণা করছিলাম এবং এই ইঙ্গিত তারা নিজেরাও দিচ্ছিলেন। ফলে আজকে অধিবেশনের শেষ দিকে, আজকে জানেন যে সকাল 11টায় অধিবেশন শুরু করে অনেকগুলো কর্মকাণ্ড হয়েছে, শেষ অংশটা ছিল রাষ্ট্রপতির ভাষণ। তো ভাষণ শুরুর সঙ্গে সঙ্গেই যথারীতি তারা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন যে ওনারা প্ল্যাকার্ড তাৎক্ষণিক কোথায় পেলেন। এটা তাৎক্ষণিক না, এটা প্রস্তুতি ছিল তাদের। ওনারা প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন সংসদ অধিবেশনে এবং এটা ওনাদের দলীয় সিদ্ধান্তই ছিল যে রাষ্ট্রপতি যখন ভাষণ শুরু করবেন তারা ওয়াকআউট করে বেরিয়ে যাবেন। তো ওয়াকআউট করাটা সংসদের একটা প্র্যাকটিস, এটা খারাপ কিছু না। ওয়াকআউট হবে, হট্টগোল হবে, সরকারি বিরোধী দলের সদস্যদের মধ্যে বাহাস হবে, তর্কাতর্কি হবে, ফাইল ছোড়াছড়ি হবে। সংসদ মানেই এটা, সংসদ প্রাণবন্ত হয়, ওয়াকআউট এটা খারাপ কিছু না। এখন কথা হচ্ছে যে আপনি কোন ইস্যুতে করলেন। তো আজকে যে ঘটনা ঘটলো যে শাহাবুদ্দিনকে যেহেতু তারা ফ্যাসিস্টের দোসর মনে করে, ফলে তারা ওয়াকআউট করে বেরিয়ে গেল। কিন্তু আপনি খেয়াল করবেন যে যখন তিনি বক্তব্য শুরু করছিলেন জাতীয় সঙ্গীতের পরপরই, তখনও কিন্তু তারা হট্টগোল করছিল। রাষ্ট্রপতি বক্তব্য শুরু করার পরেও রাষ্ট্রপতি বিব্রত হচ্ছিলেন, উনি কথা বলছিলেন, একটু তাকাচ্ছিলেন, একটু কথা বলবেন কি বলবেন না, অর্থাৎ এক ধরনের ইতস্তত বোধ করছিলেন তিনি। একসময় কিন্তু উনি হেসেও দিয়েছিল একবার, বিরোধী দলের এইটা সম্ভবত পরিহাসের হাসি, পরিহাস যে উনিও তো একটা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। সংবিধানের 73 অনুচ্ছেদে বলা আছে যে সংসদের অধিবেশন যখন বসবে, প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন এবং এই ভাষণটা সাংবিধানিক দায়িত্ব। এখন এই রাষ্ট্রপতিকে আপনি মানেন কি মানেন না, এই রাষ্ট্রপতিকে আপনি ফ্যাসিস্টের দোসর বলেন কিংবা অন্য কোনো অভিহিত করেন, সেটা এক তর্ক। রাষ্ট্রপতিকে ভাষণ দিতেই হতো, যেহেতু উনি রাষ্ট্রপতি পদে বহাল আছেন, যেহেতু উনি পদত্যাগ করেনি বা তাকে ইমপিচ করে তাকে সরিয়ে দেওয়া হয়নি, ফলে ওনাকে এই ভাষণটা আজকে দিতেই হতো। এটা ওনার সাংবিধানিক দায়িত্ব, আর কোনো বিকল্প নাই সংবিধানের। তাহলে তো 73 অনুচ্ছেদের লঙ্ঘন করা হবে। এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে বিএনপির তরফ থেকে, আপনি খেয়াল করেন যে বিএনপি সংবিধানের বাইরে যায়নি বা যেতে চায়নি। তারা বারবার বলেছে যে আমরা সংবিধানের বাইরে যাব না। যেমন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার দাবিটা অভ্যুত্থানের পরপরই ছিল। এনসিপি, তখন তার এনসিপি ছিল না, ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাতের তরফ থেকে এই দাবিটা ছিল যে তাকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে যে সাংবিধানিক সংকট তৈরি হবে, এই কথাটা বিএনপি শুরু থেকে বলছিল। কারণ কি, যে রাষ্ট্রপতিকে শপথ পড়াতে হয় স্পিকারের। আমাদের কিন্তু এই মুহূর্তে স্পিকার নাই, স্পিকার পদত্যাগ করেছেন। যদিও সংবিধানে বলা আছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার পরবর্তী ডেপুটি স্পিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত পদে থাকবেন, সংসদ যদি নাও থাকে, এবং সভাপতিত্বটা তাদের মধ্যে ওনারাই, স্পিকার কিংবা ডেপুটি স্পিকার কেউ সভাপতিত্ব করবেন প্রথম অধিবেশনে। কিন্তু এবারে সংকটটা হলো যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং তিনি অন্তরীণ বা আত্মগোপনে আছেন, তিনি দেশে আছেন কি বিদেশে আছেন আমরা জানি না, ডেপুটি স্পিকারও কারাগারে। তাহলে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতেন, কে শপথ পড়াতেন? এটি নিয়ে সাংবিধানিক জটিলতা তৈরি হতো। তখন হয়তো আবার সুপ্রিম কোর্টের কাছে যেতে হতো, 106 অনুচ্ছেদের আলোকে পরামর্শ নিতে হতো। বিএনপি ভেবেছে যে এটা একটা সাংবিধানিক সংকট,
যাতে কম মানে তৈরি করা যায়, সেজন্য তারা চুপ্পুর ব্যাপারে মানে জনাব শাহাবুদ্দিনের ব্যাপারে তারা বলে শুনি থাকুন। এবং আপনি দেখেন যে সরকার গঠনের পরেও আলোচনা এসেছিল তাহলে এবার বোঝায় রাষ্ট্রপতি চলে যাচ্ছেন। রাষ্ট্রপতি একটা রয়টার্সকে ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি চলে যেতে চান, নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছে কিন্তু আমরা এখন দেখছি যে না, উনি থাকছেন, উনি হয়তো আরো কিছুদিন থাকবেন। তার মানে বিএনপি আসলে প্রসেসের মধ্য দিয়ে যেতে চায় যে হয় এই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত হয়তো থাকবেন, তারপরে নতুন রাষ্ট্রপতি হবেন। কারণ রাষ্ট্রপতিকে আপনি সরাবেন যে গ্রাউন্ডটা কি, বিরোধী দলের যে দাবি, কিন্তু ওনারা বলছে ফ্যাসিস্টের দোষে। আজকে রাষ্ট্রপতি ভাষণের মধ্যে উনি কিন্তু বারবার বিগত সরকারকে ফ্যাসিস্ট বলছেন। অর্থাৎ বিরোধী দল বা বিএনপি, জামাত, এনসিপি যে ভাষায় আওয়ামী লীগকে সমালোচনা করে, আজকে রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলে নির্বাচিত, আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত, আওয়ামী লীগেরই লোক তিনি, এবারে শাহাবুদ্দিন সাহেব আওয়ামী লীগেরই লোক, শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন, এরকম কথাও বাজারে আছে। তো তাই যদি হয় তাহলে এরকম একজন লোকের আজকে ভাষণে আপনি দেখেন উনি এমন ভাবে কথা বললেন, ভাষণ দিলেন, দীর্ঘ বক্তৃতা দিলেন, তিনি ফ্যাসিস্ট শব্দ অনেকবার বলেছেন, এরকম বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই কথা তো বিএনপি বলেছে, এই কথা তো জামাত বলেছে। তো আজকে জনাব শাহাবুদ্দিন ভাষণ দিলেন অ্যাজ ইফ উনি বিএনপি বা জামাতের নেতা। অর্থাৎ ওনার ভাষণের মধ্যে উনি যে একজন নিউট্রাল ক্যারেক্টার, বা উনি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা এনসিপির ঊর্ধ্বে একজন মানুষ, নিউট্রাল ক্যারেক্টার, ওনার শব্দ চয়নের মধ্যে এটা ছিল না। এখন কেন ছিল না? কারণ এই ভাষণটা তো আসলে রাষ্ট্রপতির লিখিত না। আপনি জানেন যে আমাদের সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলা আছে, কিন্তু 96-এ একটা নিয়ম করা হলো যে রাষ্ট্রপতি সংসদে যে ভাষণটা দেবেন এইটা মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়ে আসতে হবে। মন্ত্রিসভায় অনুমোদিত হয়ে আসতে হবে যে ডকুমেন্টটা, তার মানে ওটা সরকারের ভাষণ। আজকে ওনার ভাষণে সবগুলো মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে ফিরিস্তি ছিল। এই সরকার এই কয়দিনে কি কি করেছে, ফ্যামিলি কার্ড, এটা সেটা, আরো কি করবে, সব ফিরিস্তি মন্ত্রণালয় ধরে 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 পুরো ফিরিস্তি কে তৈরি করে দিয়েছে? প্রত্যেকটা মন্ত্রণালয় তৈরি করে দিয়েছে, তারপরে কম্পাইল হয়েছে। অর্থাৎ এই ভাষণের একটা টেক্সটও, একটা বাক্য আমার ধারণা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নিজের না। এই ভাষণ পুরোটাই সরকারের লিখে দেয়া। অর্থাৎ উনি সরকারের ভাষ্যটা উনি পড়েছেন, মানে রাষ্ট্রপতি ভাষণটা পাঠ করেছেন। আমার কাছে মনে হয়েছে এই ভাষণের একটা টেক্সটও তার না। মানে বিষয়টা হচ্ছে যে মানে মুখস্থ নিয়ে উগলে দেওয়ার মতো বিষয়টা, মুখস্থ না, উনি দেখে দেখে বলেছেন। ওনাকে যেটা দেয়া হয়েছে মন্ত্রী পরিষদ থেকে, যেটা ওনাকে সরবরাহ করা হয়েছে যে লিখিত এটা টেক্সট, উনি জাস্ট বইয়ের মতো রিডিং পড়েছেন। এবং আপনি খেয়াল করবেন যে রিডিং পড়তে গেলে মানুষ কিন্তু দেখে ভুল করে। মিয়ানমার এটা খুব তো সহজ শব্দ। উনি এই যে মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষ অর্থাৎ রোহিঙ্গাদের সম্পর্কে বলতে গিয়ে আটকে যাচ্ছিলেন, মিয়ানমারা বললেন উনি। এখন উনি যদি স্বাভাবিকভাবে বলতেন উনি মিয়ানমারই বলতেন, কিন্তু উনি দেখে দেখে পড়ছেন। আমরা যেটা হয় চেনা শব্দ দেখে পড়তে গেলে ভুল হয়ে যায়, উনি মিয়ানমারকে মিয়ানমারা বলে ফেলেছেন। তার মানে উনি এই টোটাল যে আজকে ভাষণটা দিলেন লম্বা সময় ধরে, উনি নিজে আসলে এটা ওন করেছেন কিনা আমি জানি না। এটা ওনাকে দেয়া হয়েছে রেওয়াজ অনুযায়ী, সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী, বিধান অনুযায়ী উনি আসলে ভাষণটা পাঠ করেছে। আচ্ছা, সংবিধান যদি এই কথা বলে তাহলে বারবার বিরোধী দল তো সংবিধান অনুযায়ী সংসদে এসেছে। হ্যাঁ, তার মানে তাহলে বারবার রাষ্ট্রপতির এই ইস্যুতে ওনাদের বয়কট বা এই বিষয়টাকে নিয়ে তারা কেন এত মানে, এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। ধরেন আজকে যারা বিরোধী দল তারা তো সাংবিধানিকভাবেই বিরোধী দল, এবং তারা এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন, তাই না? আবার আজকে এনসিপির যিনি আহ্বায়ক, যিনি উপদেষ্টা ছিলেন, তিনি তো এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। এখন আবার তারাই বলছেন যে ইনি ফ্যাসিস্টের দোসর। এইখানে একটা কন্ট্রাডিকশন কাজ করে। ওনাদের উচিত ছিল, যেটা হতে পারত, যে রাষ্ট্রপতি একটা চেয়ার, একটা প্রতিষ্ঠান, ব্যক্তি শাহাবুদ্দিনকে আমরা যদি আলোচনার বাইরে রাখি, যে এখানে সংবিধান অনুযায়ী ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি, ইটস অ্যান অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান। সো আপনি একটা প্রতিষ্ঠানকে রেসপেক্ট করবেন তো। এবং আপনি দেখবেন যে যখন হট্টগোলটা শুরু হয়, স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমদ উনি বারবার বলছিলেন যে আপনারা শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনারা যার যার আসনে বসুন। ওনাদের উচিত হতো যে ভাষণটা শোনা, এবং এই ভাষণের উপরে তো আগামী রোববার থেকে আলোচনা শুরু হবে। আপনি জানেন যে নিয়ম হলো যে রাষ্ট্রপতি আজকে যে ভাষণটা দিলেন এর উপরে সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে ধন্যবাদ প্রস্তাব আনা হবে, তারপর আলোচনা করবেন। সেই আলোচনার মধ্যে ওনারা সমালোচনা করতে পারবেন যে আমরা মনে করি তিনি ফ্যাসিস্টের দোসর, তারপরে তিনি যে ভাষণটা দিয়েছেন আমরা এই জায়গায় একমত, এই জায়গায় দ্বিমত। দ্যাট ওইটা হয়তো কি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতো। কিন্তু আজকে হলো কি, আপনি সাংবিধানিকভাবে সংসদে এসছেন, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছেন, আবার
এই রাষ্ট্রপতি যিনি সংবিধান মেনে ভাষণ দিতে এসছেন তার ভাষণটা আপনারা বয়কট করলেন ফ্যাসিস্টের দোষর তকমা দিয়ে, আবার সেই রাষ্ট্রপতি আপনারা যাকে ফ্যাসিস্ট বলছেন তাকে তিনিই ফ্যাসিস্ট বলছেন। মানে একটা একটা মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আসলে। আচ্ছা, এটার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে সংসদের শুরু থেকেই, যখন সংসদ শুরু হয় তার বাইরে কিন্তু এনসিপি নেতারা মানববন্ধন করেছে জুলাই সনদের দাবিতে। তো আসলে এই জুলাই সনদের এই অবস্থান নিয়ে এবং বিষয়গুলো নিয়ে কিন্তু সালাউদ্দিন আহমেদ বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এই শপথ নেওয়ার সময়, সরকারের শপথ নেওয়ার সময় তখন কিন্তু তিনি স্পষ্ট করেছেন। তো এখন আসলে সংবিধান এবং সংসদের এই জায়গায় এটা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে জুলাই? দেখেন, জুলাই সনদ নিয়ে মূল প্যাচটা লাগিয়ে রেখেছে জাতীয় ঐকমত্য কমিশন নিজেই। প্রথমে 30টি রাজনৈতিক দলের সঙ্গে মাসের পর মাস যে আলোচনা চললো, বৈঠক হলো, তারপরে একটা ডকুমেন্ট তৈরি হলো 84টা প্রস্তাব সম্বলিত। সেই 84টা প্রস্তাবের অনেকগুলো প্রস্তাবের সঙ্গে বিএনপির স্ট্রংলি নোট অফ ডিসেন্ট ছিল, আপত্তি ছিল। আমরা পরে দেখলাম সেই 84টা প্রস্তাবকে সংক্ষেপিত করে কাটছাট করে 48টা প্রস্তাবে নিয়ে আসা হলো এবং ঐকমত্য কমিশন একটা ফাইনাল ডকুমেন্ট হিসেবে সরকারকে প্লেস করলো এবং বলল যে এইটা আপনারা এখন অনুমোদন করেন। তখন বিএনপির তরফ থেকে বলা হয়েছিল এটা একটা প্রতারণা, কারণ বিএনপির নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে, নোট অফ ডিসেন্টকে বাইপাস করে জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে অনুমোদনের জন্য একটি ডকুমেন্ট দিয়েছে। অর্থাৎ শুরুতেই যেই ঐকমত্য কমিশনের দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য স্থাপন করে একটা ডকুমেন্ট তৈরি করা, তারা সেখানে ব্যর্থ হয়েছে এবং তারা বিএনপিকে মূলত প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমরা ঐকমত্য কমিশনের টোটাল কর্মকাণ্ডে এবং ঐকমত্য কমিশনের এই যে জুলাই সনদ প্রস্তুতের যে টোটাল প্রসেসে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি হচ্ছে বিরোধী দল আর জামায়াত এনসিপি সরকার হচ্ছে একটা দল। তো এইটা হলে তো আপনি শুরুতেই একটা বিভেদের বীজ বপন করে দিলেন। তো এই জুলাই সনদের যে ডকুমেন্টটা ফাইনালি সরকারকে অনুমোদন করবার জন্য দেওয়া হয়েছে, সেখানেই একটা বিভেদের বীজ রোপণ করে দেওয়া হয়েছে। এক নাম্বার 2, যে গণভোট হয়েছে জুলাই সনদের আলোকে, সেই গণভোট আমি একাধিকবার এটা বলেছি, লিখেছি যে এই গণভোট যেই প্রক্রিয়ায় হয়েছে এটা খুব ত্রুটিপূর্ণ প্রক্রিয়া। এইভাবে পৃথিবীতে গণভোট হয় না, ডেমোক্রেটিক প্র্যাকটিস এটা না। ডেমোক্রেটিক প্র্যাকটিস হচ্ছে যে আপনি সংসদে কোনো একটা বিল বা কোনো একটা প্রস্তাব পাশ করবেন, এরপরে এটা গণভোটে যাবে জনগণের মতামত নেওয়ার জন্য। আপনি আগে মতামত নিলেন যে 48টা পয়েন্ট, 48টা প্রস্তাব, সেটা সংক্ষেপিত করে আপনি 4টা প্রস্তাব নিয়ে আসছেন যে আপনি এগুলো একমত কিনা। বাংলাদেশের 1% লোকও এই 48টা দফা বা জুলাই সনদের প্রথম যে ডকুমেন্ট ছিল 84টা প্রস্তাব পড়েছে, বা এটা পড়ে বুঝবার মতো সাক্ষরতা, বুঝবার মতো একাডেমিক জ্ঞান কয়টা লোকের আছে? তাহলে আপনি যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণভোটটা নিলেন, এই প্রসেসটাই ছিল রং এবং ত্রুটিপূর্ণ। তাহলে আপনি একটা ত্রুটিপূর্ণ পদ্ধতিতে গণভোট নিলেন, একটি অনৈক্য সহ জুলাই সনদ তৈরি করলেন। এখন বলছেন যে এটার আলোকে এখন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি তো এখানে মানবে না। বিএনপি তো তার জায়গায় ঠিকই আছে, যে কারণ সে বলছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, সংবিধান সংস্কার পরিষদ হবে কিসের ভিত্তিতে এবং শপথ নেবেন কিসের ভিত্তিতে? এই যে জামায়াত এবং এনসিপির মেম্বার অফ পার্লামেন্টরা একই সঙ্গে একই দিনে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নিলেন, কিসের ভিত্তিতে নিলেন? সংবিধানে কোথায় আছে এটা? এবং আপনি জানেন সংবিধানের তফসিলে উল্লেখ করা আছে কাকে কে শপথ পড়াবেন, স্পিকারকে কে শপথ পড়াবেন, রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, প্রধান বিচারপতিকে কে শপথ পড়াবেন, সব লিপিবদ্ধ আছে। তাহলে সংবিধান সংস্কার পরিষদ বলে তো কোনো কাঠামোই নাই এবং তাদেরকে কে শপথ পড়াবেন এটা বলা নাই। তুই সিইসি মহোদয় মাঝখান থেকে এসে কি করে শপথটা পড়ালেন, কি করে ওনাকে এই এখতিয়ারটা কে দিল? এটা তো বিরাট গুরুতর আইনি প্রশ্ন। তাহলে আপনি দেখেন শুরু থেকে এই সংসদের যাত্রা শুরু থেকেই এই টুকটাক ঝামেলা, গলদ তৈরি হয়ে গেছে। ফলে আমি মনে করি জুলাই সনদ নিয়ে এই যে সংকটটা তৈরি হয়েছে, এটা সমাধানের রাস্তা সংসদে ডিবেট, অর্থাৎ যে পার্লামেন্ট আজকে শুরু হলো এখানেই আলোচনাটা হতে পারে, সংবিধান সংস্কার পরিষদের বাইরেও হতে পারে। অর্থাৎ এই যে 48টা প্রস্তাব বা দফা, এর সঙ্গে আপনি মেলাবেন বিএনপির 31 দফাকে, এর সঙ্গে মেলাবেন বিএনপির ইশতেহারকে। যেহেতু বিএনপি এখন ক্ষমতাসীন দল, সরকারি দল, তাকে বাদ দিয়েই যে আপনারা জামাত এনসিপি মিলে যে সংবিধান সংস্কার পরিষদ শপথ নিল, তারা এখন এই পরিষদ গঠন করতে পারবে? এই পরিষদ গঠন করে তারা জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতে পারবে? এটা সম্ভব? এটা অ্যাবসার্ড। তাহলে এখন কি হতে হবে? এখন হতে হবে যে এই সংসদে জুলাই সনদের যে দফাগুলো, যে প্রস্তাবগুলো আনা হয়েছে, এগুলো নিয়ে একটা একটা প্রস্তাব যদি উত্থাপন করা হয়, সেটা নিয়ে ডিসকাশন, সেটা নিয়ে ডিবেট, ধরুন 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রত্যেকটা নিয়ে আপনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কথা বলেন। কথা বলার পরে আপনি বলেন যে হ্যাঁ আমরা এটা গ্রহণ করছি, এটা গ্রহণ করছি না। ফলে সংবিধান সংস্কার পরিষদই লাগবে এমন কোনো কথা নাই। এটা হতে পারে এক। দ্বিতীয় আইডিয়া হতে পারে যে আপনি আগে সংবিধানটাকে, যেহেতু বিএনপির একটা
বিরাট মেজরিটি আছে, বিএনপি সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে পারে। নিয়ে প্রথমে সংবিধান সংস্কার করে সংবিধান সংস্কার পরিষদের বিধানটা যুক্ত করতে পারে। যে এটা আবার যাচ্ছে বিএনপির ইচ্ছের উপর। বিএনপির ইচ্ছা অবশ্যই, হ্যাঁ, এখন বিএনপি মেজরিটি তার এখতিয়ারের বাইরে আপনি কিছু করতে পারবেন না। পার্লামেন্ট হচ্ছে এই জায়গাটায় সভরিন, মানে প্রত্যেকেই যার যার জায়গায় সভরিন, জনগণ সভরিন, সংবিধান সভরিন, আবার সংসদও তার জায়গায় সভরিন। ফলে সংসদের এখতিয়ারের মানে সংসদের যে কার্যক্রমগুলো হয়, এমপিরা যে কথা বলেন ওখানে যা হয়, এর বিরুদ্ধে আপনি কিন্তু কোনো আদালতে মামলাও করতে পারবেন না, এরা এতটাই সভরিন। ফলে বিএনপির যেহেতু মেজরিটি বেশি, ফলে তারা চাইলে এই উদ্যোগটা নিতে পারে যে ঠিক আছে আমরা আগে তাহলে সংবিধান সংস্কার পরিষদের বিধানটা যুক্ত করি, তারপরে জুলাই সনদ নিয়ে আলোচনা করি। এটা হবে কিনা বিএনপির এখতিয়ার এটা। ফলে বিরোধী দল বরং এই আলোচনাটা করতে পারে পার্লামেন্টে যে আপনারা কোন পদ্ধতিতে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, আগে পরিষদ গঠন করবেন নাকি এই জুলাই সনদের যে 48টা দফা এটা নিয়ে আমরা আলোচনা করব। এইটা একদম নেগোসিয়েশন হতে হবে। বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের বাইরে আপনি ওয়াকআউট করে হট্টগোল করে কিচ্ছু করতে পারবেন। আর এসব ওয়াকআউট হট্টগোল কিন্তু আমরা গত সংসদগুলোতেও দেখেছি, তখন তো বিএনপি ছিল বিরোধী দলের, বিএনপিকেও দেখেছি যে ওয়াকআউট করে গেছে, এখনো ঠিক এটা। আর সব মিলে মানে এই সংসদের এই ধারাটা চলতেই থাকবে, এটা আসলে অন্য কোনো কিছু মানে ভেবে নেওয়ার মতো কোনো কিছু না। সংসদে ওয়াকআউট হবে, প্রত্যেকটা অধিবেশনেই একাধিকবার ওয়াকআউট হবে। ওয়াকআউটটা সংসদের আপনার মানে পার্ট অফ পার্লামেন্টারি প্রসিডিউর। ওয়াকআউটটা খারাপ কিছু, মত বিতর্ক থাকবে, এটা হইচই হবেই, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা লজিক্যাল কতটুকু। আপনি যদি এখন গো ধরে থাকেন যে না সংবিধান সংস্কার পরিষদ ছাড়া জুলাই সনদ নিয়ে আলোচনা করাই যাবে না, বা জুলাই সনদের 48 দফাই বাস্তবায়ন করতে হবে, হ্যাঁ গণভোটে জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে অথবা আপনাকে এর বাইরে যাওয়া যাবে না, এটা হবে না, তাহলে আপনি সংসদকে বাইপাস করলেন। সংসদ কি করবে না করবে এইটা এখতিয়ার সংসদের। অতীতের সরকার, অতীতের সংসদ ঠিক করে দিতে পারে না পরের সংসদ কি করবে। আচ্ছা, এই পয়েন্টে যদি আমি একটু যুক্ত করি যে সংসদের এই শুরুটা, আজকে যে শুরুটা স্পিকারের পদ শূন্য রেখে শুরু হলো, তো এত কিছু গলদের মধ্যেও কি এটা গলদ কিনা এবং এর বিকল্প আসলে ছিল কিনা, মানে আপনার কি? না, এটা গলদ না, এটাকে আমি বলি এটা একটা নতুন ধারণা বিএনপি দেওয়ার চেষ্টা করেছে যে যেহেতু আমাদের এই মুহূর্তে স্পিকার ডেপুটি স্পিকার কেউই নাই, আবার স্পিকার নির্বাচন করতে হয়, তার একটা প্রসেস আছে, তাহলে ওনারা প্রতীকী অর্থে শূন্য রেখেছেন, কিন্তু বিকল্প একটা ছিল। আমাদের সামনে একটা গুড এক্সাম্পল আছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরের বছর 72 সালে যখন সংবিধান প্রণয়ন হয় গণপরিষদে, সেই গণপরিষদেও তো কোনো স্পিকার ছিলেন না। তখন কি হলো, ওই সংসদের সবচেয়ে প্রবীণ সদস্য আব্দুর রশিদ তর্কবাগীশ, উনি তখন প্রিজাইড করেছেন, পরিষদের সভাপতিত্ব করেছেন। উনি সভাপতিত্ব করেছেন, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়েছে, সভাপতিত্ব করেছেন, এবং উনি তখন স্পিকার ডেপুটি স্পিকার ওনার নেতৃত্বে নির্বাচিত হয়েছে। শাহ আব্দুল হামিদ স্পিকার হলেন আমাদের প্রথম স্পিকার, প্রথম ডেপুটি স্পিকার হলেন মোহাম্মদ আলী, ওনারা হলেন। ওনাদের স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করার পরে আব্দুর রশিদ তর্কবাগীশ নেমে গেলেন। এটা হতে পারতো। আজকে যেটা হলো, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হলো, এরপরে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, লম্বা বক্তব্য দিলেন, তারপর উনি প্রস্তাব করলেন যে উনি খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে মনোনয়ন দিচ্ছেন, তাই তো? এরপরে উনি গেলেন। তো এটা না হলেও সরাসরি খন্দকার মোশাররফ আজকে চেয়ারে বসতে পারতেন এবং তার মধ্যে দিয়ে অধিবেশন শুরু হতে পারতো। এই এক্সাম্পলটা আমাদের 72 থেকে আমরা নিতে পারতাম। তো সেই জায়গা থেকে আমি ঠিক গলত মনে করি না। এটা ধরেন বিএনপি একটা নতুন প্র্যাকটিস করলো যে আচ্ছা শূন্য রেখে তারপরে নাম ঘোষণার পরে উনি গেলেন, তারপরে খন্দকার মোশাররফ হোসেন বসলেন, তারপর উনি ওনার কার্যক্রম শুরু করলেন। প্রথমেই তো আমাদের স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হলো, আবার স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করার মধ্যে দিয়ে ওনার কাজটা শেষ হয়ে গেল, উনি একটা ছোট বক্তব্যও দিলেন, উনি নেমে গেলেন, তারপরে স্পিকার ডেপুটি স্পিকার শপথ নিলেন, স্বাক্ষর করলেন, এরপরে নতুন স্পিকার এসে পরবর্তী কার্যক্রম শুরু করলেন। এই যে আপনি যে বলছেন যে বিএনপির এই নতুন ধারা, বলতে গেলে এটা আসলে বিএনপি একটা নতুন এক্সাম্পল উদাহরণ হতে পারি, সেটা ভবিষ্যতে আসলে সংসদে কোনো প্রভাব ফেলবে কিনা এবং সে মানে না এখন ধরেন না কোনো কনফ্লিক্ট তৈরি করবে না। এইটা আমি বলছি যে বিএনপি না বলার চেয়ে বলা ভালো, তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো নতুন কাজ শুরু করেছেন। উনি সিকিউরিটি নিচ্ছেন কম, উনি সকাল 9টায় অফিসে যাচ্ছেন, ছুটির দিন অফিস করছেন, এবং এমপি হবার পরপরই ঘোষণা দিয়েছেন যে তার দলের এমপিরা প্লট নেবে না, সরকারি প্লট নেবে না, তারপরে শুল্কমুক্ত গাড়ি নেবেন, এগুলো সব নতুন। কিন্তু কথা হচ্ছে এই এত সব নতুনের মধ্যে দিয়ে পার্লামেন্টটা কিরকম চলবে এইটা এককভাবে সরকারি দলের উপর নির্ভর করে না। এইটা একটা বিরাট রোল থাকে অপোজিশনের। আজকে আপনি খেয়াল করেছেন স্পিকার বারবার বলছিলেন যে আমি সংসদকে কার্যকর করবার জন্য বিরোধী দলকে যথেষ্ট সময় দেব এবং বিরোধী দলকেও তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখন বিরোধী দল যদি দায়িত্বশীল ভূমিকা সত্যি সত্যি পালন করে তাহলে সংসদটা কার্যকর হবে। তাহলে এই যে নতুন প্র্যাকটিস আজকে শুরু হলো এটা অব্যাহত থাকবে। কিন্তু আজকে সংসদের প্রথম দিনেই খুব বাজে
একটা ঘটনা ঘটেছে। ফলে আমি একটু আশাহত হয়েছি, একটু হার্ট হয়েছি যে এই ঘটনাটা না ঘটলে ভালো হতো। যে দেখেন আজকে মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস, মার্চ মাসে এই অধিবেশনটা শুরু হলো। সেই অধিবেশনে কারো বক্তব্যের মধ্যে শুধুমাত্র তারেক রহমান, শেখ মুজিবুর রহমান শব্দটি উচ্চারণ করেছেন, কিন্তু এর বাইরে কেউই আজকে মার্চ মাসে 7ই মার্চ আমরা পার করলাম, আমাদের স্বাধীনতার স্থপতির নাম, তাকে শ্রদ্ধা করে, তাকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কেউ কোনো বক্তব্য দেন নাই। বরঞ্চ উল্টো যেটা হয়েছে, এবং ইভেন রাষ্ট্রপতি যে দীর্ঘ বক্তব্য দিয়েছেন, রাষ্ট্রপতি ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর নাম নাই, ওনার ভাষণের মধ্যে মুক্তিযুদ্ধের কোনো কথাই নাই, কিন্তু উনি জুলাই অভ্যুত্থানের কথা বলেছেন। আরো আশ্চর্যের ব্যাপার হলো যে 7 মার্চ থেকে অনেকগুলো দিবস হচ্ছে যে মানে বাতিল হয়ে, এর তো অন্তর্বর্তী সরকারের দিবসগুলো বাতিল বাতিল করেছে, এখন ওনারা সেই লিগ্যাসি বহন করছেন। আমি যেটা বলছিলাম যে আজকে মার্চ মাসের একটা দিনে অধিবেশন শুরু হলো, সেখানে মুক্তিযুদ্ধকে আপনি উপেক্ষা করলেন, বঙ্গবন্ধুকে উপেক্ষা, আপনি রাজনৈতিক বিভেদ থাকতে পারে, আওয়ামী লীগের সমালোচনা আপনি করতেই পারেন, শেখ হাসিনা ফ্যাসিজম নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু পর্যন্ত বঙ্গবন্ধুর যে রোল, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে তার যে রোল, আপনি এটাকে অস্বীকার করবেন, তাহলে ইতিহাস হবে। আজকে অনেকের বক্তৃতা শুরু মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে 1971 সালে 26শে মার্চ থেকে। 26শে মার্চের আগে কিছু হয় নাই, ব্যাপারটা তো তা না। মুক্তিযুদ্ধ তো দীর্ঘ অনেকগুলো বছরের লড়াইয়ের ফলে 26শে মার্চের ফর্মাল যুদ্ধটা শুরু হলো, তো তার আগের কথাগুলো কই? 7ই মার্চের ভাষণ কই? তাই না? নাই। তো এই যে মিসিং একটা, এরপরে আজকের এই দিনেই, সেই সংসদেই প্রথম দিনেই মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, যারা দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এরকম কয়েকজনের শোক প্রস্তাব গ্রহণ করলেন। তো এইটা দরকার ছিল না, এবং সেই শোক প্রস্তাব গ্রহণ করা হলো কখন? জাতীয় সংসদের স্পিকার হিসেবে বসা যিনি একজন বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, আমি জানি না ওনার মনে কেমন লেগেছে। উনি যদিও বলেছেন যে আমি গ্রহণ করছি, এটা ওনাকে হয়তো উনি গ্রহণ করতে বাধ্য হয়েছেন, কিন্তু আমি জানি না, অথবা উনি এটা ভোটেও দিতে পারতেন। একটা ভিন্ন, আমি চেয়েছিলাম যে, আমি প্রত্যাশা করেছি এই ইস্যুতে তর্ক হোক, যে যারা মুক্তিযুদ্ধে বিরোধিত করেছে, যারা তাদের এই শোক প্রস্তাব আনার ব্যাপারে একটা ডিবেট হতে পারত, কিন্তু ডিবেটে না গিয়ে উনি সরাসরি গ্রহণ করলেন একজন বীর মুক্তিযোদ্ধা স্পিকারের চেয়ারে বসা অবস্থায়। এটা আমাকে হার্ট করেছে। আজকে মার্চ মাসে এই অধিবেশনটা শুরু হওয়ার দিনে এটা আজকে সারা দিনের মানে সংসদের কার্যক্রমের আমি মনে করি এটা ব্ল্যাক স্পট হয়ে থাকলো। আবার একই সঙ্গে যদি দেখি যে শোক প্রস্তাবে কিন্তু মতিয়ার চৌধুরীর নামও এসেছে, যিনি হচ্ছে যে আওয়ামী লীগের নেতা ছিলেন। এছাড়াও পাশাপাশি হচ্ছে যে হাদি এবং হাদির নামটা ছিল না, পরে যদিও নাহিদ ইসলাম সেটাকে প্রস্তাব করেছে, অনেকের নামই বাদ পড়েছিল, অনেকের নাম বাদ পড়েছিল। তার মানে এটা আসলে মানে ম্যান্ডেটটা কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে? না, এইটা খামেনিরও শোক প্রস্তাব, না এটা হচ্ছে রেওয়াজ, মানে এই যে সরকার দলীয় মানে এখানে বা সংসদ এখানে কি রোলটা প্লে করছে? না এটা রেওয়াজ। এটা রেওয়াজ হলো এই যে অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনতে হয়, অর্থাৎ ওই যে সময়কালের মধ্যে যারা মারা যান বিশিষ্ট ব্যক্তি দেশে বিদেশে, তাদের প্রতি এক ধরনের রেসপেক্ট করা। তো এটা নিয়ম। এখন সেই তালিকাটা যারা করেন, এই তালিকাটা সাধারণত সংসদ থেকেই করা হয়। সংসদের অনেকগুলো উইং আছে, তো যারা তালিকা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন তারা মিস করেছেন, তারা এবং এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে, ক্রস চেকের ব্যাপার ছিল। তো দেখবেন যে আপনি 3 জনের নাম, তো এই যে যুদ্ধাপরাধীদের কথা বললাম, 3 জনের নাম স্বয়ং চিফ হুইপ বলেছেন যে মতিউর রহমান নিজামী, মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাইদি, ওনাদের নাম যুক্ত করা হোক। যিনি প্রস্তাব করেছেন এই 3 জনের নাম যুক্ত, তিনি তো বিএনপির এমপি এবং জাতীয় সংসদের চিফ হুইপ, উনি বলেছেন। তার মানে 3টি নাম ওনারা প্রথম তালিকায় রাখেননি বা দ্বিতীয় মিস হয়েছে। একইভাবে ওসমান হাদির নামটা মিস হয়েছিল, ওটা নাহিদ ইসলামের বক্তব্যে যুক্ত করা হয়েছে। আবার আব্দুল মোহাম্মদ তাহের, সংসদের উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, উনি আবার অনেকগুলো নাম বলেছেন। জামাত ইসলামের নেতা যারা মারা গেছেন তাদের অনেকের নাম বলেছেন যে এই নামগুলো যুক্ত করতে হবে। স্পিকার বলেছেন সবগুলো যুক্ত করা হবে। এবং এটা হচ্ছে যে সংসদের, দুটি সংসদের মাঝখানে যেই মানুষেরা মারা যান, জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, বিশেষ করে সংসদ সদস্য যদি কেউ মারা যান, এবং তার সংসদ সদস্য কেউ যদি মারা যান, তার জন্য সংসদ কিছু সময় মুলতবিও রাখা হয়। তো এটা হচ্ছে একটা রেওয়াজ। ফলে আজকে তার ব্যতিক্রম ছিল না। কিন্তু আপনি যেটা বললেন যে তালিকা করতে গিয়ে কোনো গাফিলতি মনে করি না আমি। এটা হচ্ছে যে যারা তালিকা প্রণয়ন করেছেন ওনাদের বেখেয়াল, এটা সব তালিকা একসঙ্গে যেসব নানা জায়গা থেকে এটা হান্ট করা হয়, তো যারা যারা সার্ভ করেছেন এইখানে মিসিং হয়েছে, কিন্তু যাদের নাম মিস হয়েছে ইভেন খামিনির নামে তো আছে। ফলে যাদের নাম মিসিং ছিল সেটা তো যুক্ত হয়ে গেল। আচ্ছা, আরেকটা যে বিষয়, যে বিরোধী দলের বিষয়ে কথা বলছিলাম। আচ্ছা, বিরোধী দলীয় নেতা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা তৈরি হয়েছে, অনেক, কারণ সরকারের শপথের পরপরই কিন্তু জামাতের আমি নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে উপস্থাপন করেছেন।
তো সেই জায়গাটা থেকে আজকে সংসদ শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে কি উনি নিজে থেকে বিরোধী দলীয় নেতা নিজেকে উপস্থাপন করতে পারেন কিনা, এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক বা অনেকের মনে একটা না, উনি তো তৈরি বিরোধী হয়েছে। দলের এটা নেতা তো আসলে আরো কি আগেই সংবিধান নির্বাচিত কি বলে হয়েছেন। আসলে এই জায়গাটাতে? আজকেই বিরোধী দলের নেতা হয়েছেন তা না, বিরোধী দলের নেতা হয়েছেন তো যেদিন এমপি হলেন, এমপি হওয়ার দিনেই তো ওনারা সংসদীয় দলের বৈঠক করেছেন, এটি তো নিয়ম। আচ্ছা। যেদিন এমপি হিসেবে শপথ নেন, শপথ নেওয়ার দিনেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংসদীয় দলের বৈঠক হয়। এবং এবারের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে কারা? জামাত। জামাত। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ আসন যেহেতু জামাত পেয়েছে, ফলে জামাত থেকে বিরোধী দলের নেতা হবে, এটা স্বাভাবিক। কিন্তু কে হবে, মানে কে হবে এটা তো সংসদীয় তাদের নির্বাচনটুকু যে জামাত আমি নিজে থেকে বলছেন, এটা না, আসলে এইটাই ঠিক আছে, এইটাই প্র্যাকটিস। জামাতের যে সংসদীয় দল তারাই ঠিক করবে। যেদিন শপথ নিল, শপথের দিনই পার্লামেন্টে বিরোধী দলীয় সংসদ সদস্যদের যে রুম, সেখানে ওনারা সবাই বসেন। ওনারা বসার পরে সেখানে আলোচনা হয়, আলোচনার মধ্যে দিয়ে প্রস্তাব হয়, সমর্থন হয়, তারপরে তারা ঠিক করেন। এবং নর্মালি যেটা হয়, বিরোধী দলীয় মানে সংসদের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান, তিনিই সাধারণত বিরোধী দলীয় নেতা হন। তাই হয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান যে বিরোধী দলের নেতা হবেন, এটা তো খুবই স্বাভাবিক। এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার দিনেই ওনারা একটি ডিসিশন নিয়েছেন পার্লামেন্টে, এটা রাইট, এখানে রঙের কিছু নেই। আচ্ছা, আরেকটা যেটা বিষয় যে বিরোধী দলীয় উপনেতা যখন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন হচ্ছে সভাপতিত্বের নামটা ঘোষণা করলেন, এরপর যখন বিরোধী দলীয় উপনেতা কথা বলে, তখন কিন্তু উনি একটু মানে জিনিসটা উনি বলেছেন যে এটা আমাদের পক্ষ থেকে উনি সানন্দে জানিয়েছেন যে হ্যাঁ এটা আমরা গ্রহণ করছি, কিন্তু উনি একটা বলেছেন যে আলোচনা করে নেওয়ার একটা কথা আচ্ছা। মানে তুমি তুলেছেন প্রসঙ্গ। আসলে এটা কি আসলে প্রয়োজন ছিল কিনা, কিংবা বিএনপি আসলে এটা দরকার ছিল কিনা, এটা আপনার কি মত বলে? না, এটার কোনো লিখিত বিধান নাই। ইভেন আজকে যে ঘটনাটা ঘটলো, এটা তো পার্লামেন্টারি প্র্যাকটিসে নতুন। সংসদে বা সংসদ চলে যেই ডকুমেন্টের উপরে কার্যপ্রণালী বিধি, সেখানে এটা বলা নেই যেটা করতে হবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন করলে ভালো হতো। তো এখন ধরেন যে আমি আপনাকে সালাম দেওয়া উচিত, সালামটা আমি দিলাম না, এটা তো রেসপেক্ট আপনাকে করলাম না, কিন্তু করলে ভালো হতো। অর্থাৎ বিএনপি যেহেতু সরকারি দল, ট্রেজারি বেঞ্চে সে বসা আছে, সে ঠিক করবে যে সংসদের আজকে সভাপতিত্ব কে করবে, এটা তার এখতিয়ার। বিএনপি যদি বিরোধী দল জামাতের সঙ্গে আলোচনা করে নিতে ভালো হতো, করে নাই, এটার জিনিসটা আরো মধ্যে একটু জোরালো হতো, আর একটু হয়তো মজবুত হতো। আর কি কিন্তু বিষয়টা। ওনারা আবার বলেওছেন যে খন্দকার মোশাররফ হোসেন খুবই ঝানু পলিটিশিয়ান, যোগ্য মানুষ, ফলে ওনার নামটা যে আসছে আমরা ওনাকে স্বাগত জানাই, কিন্তু আমাদের আলোচনা করে নিলে ভালো হতো। এটা এক ধরনের অভিমানের কথা, কিন্তু আমি মনে করি এটা সিরিয়াস কিছু না। এটা বিএনপি বাধ্য না, মানে আইনত তার উপরে কোনো বাধ্যবাধকতা নাই যে ওনাদের সঙ্গে আলোচনা করে এটা করতে হবে। ফলে এটা বিএনপি যেটা করেছে, এটা আমার কাছে মনে হয় এখানে কোনো রং নাই, মানে এখানে ত্রুটি নাই। আচ্ছা, আরেকটা যেটা বিষয় যে যখন সরকার থেকে মানে সংসদ থেকে বয়কট করে আসলো, তো বয়কট করে আসার ঠিক মানে সংসদ যখন শুরু হয়েছিল, তখন কিন্তু জামাতের আমির বলেছিলেন যে সংসদ যেন কারো অপমানের কেন্দ্রে পরিণত না হয়, এরকম একটা তিনি হচ্ছে যে কথা বলেছেন এবং ওখানে উপস্থাপন করেছেন। কিন্তু শেষমেশ তো রাষ্ট্রপতির ইস্যুটাতে আসলে ঠিক মানে মুদ্রার এপিট ওপিট হয়ে গেল রাষ্ট্রপতির কিনা ব্যাপারে আসলে। তারা ক্রিটিক্যাল, এটা তো শুরু থেকেই। রাষ্ট্রপতিকে তারা ওন করে না, রাষ্ট্রপতিকে তারা ফ্যাসিস্টের দোসর মনে করে, এটা তো শুরু থেকেই তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। এবং রাষ্ট্রপতির ভাষণ যখন, এবং তারা দাবি জানিয়েছে রাষ্ট্রপতির ভাষণ দিতে না পারে, এনসিপি আরো এক ধাপ এগিয়ে বলেছে ওনাকে ইমপিচ করে মানে এরপরে অ্যারেস্ট করেন, গ্রেপ্তার করেন। তো যাকে তারা গ্রেপ্তারের দাবি জানায়, যাকে তারা পদে থাকার বৈধতা নেই বলে মনে করে, তার ভাষণ তারা শুনবে না, এটা খুব স্বাভাবিক। ফলে জামাতের আমির প্রথমে যেটা বলেছেন, বা বিরোধী দলের নেতা যেটা বলেছেন, উনি ইন জেনারেল প্র্যাকটিস হিসেবে এটা বলেছেন, যেন একটা হারমোনি থাকে পার্লামেন্টারি প্রসিডিউর মধ্যে, যেন মারামারিটা না হয়, গালিগালাজ। যেমন নবম সংসদে আমরা দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের এমপিদের মধ্যে অশ্লীল কথাবার্তাও পর্যন্ত হয়েছে, এবং তখন স্পিকার ছিলেন আব্দুল হামিদ। একবার আমি তখন ওই দিন পার্লামেন্টে বসা, আব্দুল হামিদ বলেছিলেন স্পিকারের চেয়ারে বসে যে আপনারা যদি মারামারি করতে চান, ওই সামনে সংসদ ভবন সামনে মাঠে আছে, ওখানে গিয়ে মারামারি করেন, মানে খোলা মাঠে আর কি। খোলা মাঠে মারামারি করেন। তো ওই রকমটা যেন না হয়, অর্থাৎ বিরোধিতা যেন বিষোদগারে পরিণত না হয়, গালাগালিতে পরিণত না হয়, মারামারিতে পরিণত না হয়। বিরোধী নেতা হয়তো সেটা মিন করেছেন, কিন্তু রাষ্ট্রপতির ইস্যুতে তারা যেটা করেছেন, এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, এবং এটা তারা করবেন, এটা আমরা জানতাম। আচ্ছা, রাষ্ট্রপতি আসার আগেই কিন্তু এই যে জামাতের যে বিরোধী দলের নেতারা, তারা কিন্তু বসে গিয়েছিলেন। রাষ্ট্রপতি ঠিক যখন ঢুকে রাষ্ট্রপতি যে কে হয়, তখন কিন্তু তারা বসেছিল, এবং বিএনপিকে আমরা দেখেছি যে তারা স্ট্যান্ড বাই হয়েছিলেন, তারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছিলেন। পাশাপাশি ঠিক সেই সময়টাতে আবার যখন জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তখন মানে আমরা যদি ভুল না করি, আমরা টিভি পর্দায় যেহেতু দেখেছি,
সো ওই জায়গাটাতে তখন কিন্তু মানে জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময়ে বিএনপি দাঁড়ালেও হয়তো বা কিছুক্ষণ পরে আমরা খানিকটা পরে আমরা জামাতের নেতাকর্মীদেরকে দেখেছি, এবং গণমাধ্যমে এসেছে যে মির্জা ফখরুল যে একবার আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, হয়তো বা হাসনাতকে ইশারা করার পরে হাসনাত উঠে যাওয়ার পরে তারপরে হচ্ছে জামাতের কর্মীরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে। এইটা কেন হয়েছে আমি আজকে সারাদিন ফলো করেছি, তো আজকে সাউন্ড সিস্টেম খুব খারাপ ছিল অধিবেশন কক্ষে। শুরু থেকে অনেক এমপির মাইক্রোফোনে কাজ করছিল না, হেডফোন কাজ করছিল না, এবং সংসদে গ্যালারিতে আমাদের যারা সাংবাদিকরা কাজ করছিলেন ওনারাও কেউ কেউ বলছিলেন যে সাউন্ড পাচ্ছেন না। অর্থাৎ এই সাউন্ড জটিলতার কারণে যখন জাতীয় সঙ্গীত যে বেজে উঠছে এইটা ওনারা সম্ভবত খেয়াল করেন নাই। মির্জা ফখরুল দাঁড়িয়ে গেলেন, তখন আঙুল দিয়ে বলছিলেন যে ন্যাশনাল অ্যান্থেম বাজছে, আপনারা দাঁড়ান, উনি জোরে জোরে বলছিলেন। তো আমার যেটা ধারণা এটা ইন্টেনশনাল না। ধরেন একটা মানুষ যত খারাপ হোক, তার পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন, জাতীয় সঙ্গীত বাজলে সে দাঁড়াবে না, এটা হওয়ার কথা না। আমার কাছে মনে হচ্ছে এটা সাউন্ড ত্রুটির কারণে ওনারা হয়তো খেয়াল করেন। আর তখন শোরগোল শুরু হয়ে যাচ্ছে, হইচই শুরু হচ্ছিল, হইচইয়ের মধ্যে জাতীয় সঙ্গীত। আমার ধারণা ওনারা সাউন্ড পান নাই, সাউন্ড না পাওয়ার কারণে ওনারা বসেছিলেন। ফলে যখন ওনারা বুঝলেন যে না জাতীয় সঙ্গীত বাজছে, তখন তো সবাই দাঁড়িয়ে গেছেন। ফলে আমার মনে হয় এটাও নিতান্ত সাউন্ড জটিলতা হিসেবে আমি দেখতে চাই আসলে এটাকে। আচ্ছা, আর আমিনুর রশিদ, আমরা শেষ দিকে চলে এসেছি, তো তার আগে আমরা যে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আগামী সংসদ কি আসলে এরকম ভাবেই চলবে, না কোনো একটা রূপরেখা তৈরি হয়ে যাবে যে আসলে না, আমার একটা প্রত্যাশা আছে। জুলাই সনদ এবং রাষ্ট্রপতি এই ইস্যুগুলো যেগুলো নিয়ে খুব সংকট চলছে আসলে, আগামী রোববার পর্যন্ত সংসদ মুলতবি, রোববারে আবার সংসদ বসবে। সংসদ রোববারে হওয়ার পরে আমার যতদূর ধারণা যে ঈদের ছুটির জন্য এটা লম্বা বিরতি হবে। ঈদের বিরতি পরে আবার অধিবেশন বসবে, তখন পার্লামেন্টে এই রাষ্ট্রপতি ভাষণের উপরে দীর্ঘ আলোচনা হবে। সেই আলোচনায় কিন্তু এই বিরোধী নেতারা অংশ নেবেন, অর্থাৎ একটা প্রাণবন্ত আলোচনা হবে, এটা আমরা প্রত্যাশা করি। এক নাম্বার দুই, মূল জটিলতাটা হবে জুলাই সনদ ইস্যুতেই। জুলাই সনদ ইস্যুতে জামাত এবং এনসিপির সদস্যরা আরও একাধিকবার ওয়াক আউট করবেন আমার এটা ধারণা, এবং তারা বারবার এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে চাপ দেবেন, এবং এটা নিয়ে বিএনপি তাদের অবস্থানে স্ট্যান্ড থাকবে যে না আমরা সংবিধানের বাইরে যাব না। এটা নিয়ে অনেকবার ওয়াকআউটের ঘটনা ঘটবে, হইচই হবে, এবং জামাত এবং এনসিপির নেতারা জোরালো ভাষায় বক্তব্য দেবেন, এটা হবে। কিন্তু আমার একটা ছোট্ট প্রত্যাশা বলি যে পার্লামেন্টকে কার্যকর করতে গেলে সরকারি বিরোধী দল উভয়ের একটা মিক্স আপ থাকতে হয়। ধরেন আজকে 4টা কমিটি হয়েছে, কার্য উপদেষ্টা কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার কমিটি, আর একটা কি কমিটি। তো এই 4টা কমিটির প্রত্যেকটা কমিটির মধ্যেই দেখবেন যে বিরোধী দলের নেতারা আছেন। কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস হচ্ছে সংসদের যেসব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি, মানে যেসব কমিটিগুলো সরকারকে জবাবদিহির মধ্যে রাখে, এই কমিটিগুলো সভাপতি বিরোধী দল থেকে দিতে হয় 4টা-5টা। ধরেন সরকারি হিসেব কমিটি, অর্থ মন্ত্রণালয়ের কমিটি, অর্থাৎ এরকম 4টা-5টা বড় বড় কমিটির সভাপতির পদ যদি বিরোধী দল থেকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সরকার চাপের মধ্যে থাকবে। অর্থাৎ সরকার জনগণের ট্যাক্সের পয়সা কোথায় খরচ করছে এটা কে জবাবদিহি করবে? পার্লামেন্ট। নির্বাহী বিভাগকে মানে পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলোকে বলা হয় মানে নাটাই, যে আপনি যা কিছু করতে পারবেন, আপনাকে আমি ধরে ফেলবো। কিন্তু বিগত দিনে বাংলাদেশে এটা হয় না, ধরে ফেলতে পারে নাই কেন? এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও হন ওই সরকারি দলের লোকেরাই, ফলে আবার ওই মন্ত্রী ওই কমিটির সদস্য। তো ফলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিরাট কেনাকাটা দুর্নীতি করে ফেললো, স্ট্যান্ডিং কমিটি ধরতে পারে না, কারণ তারা নিজেরাই আমরা। ফলে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, গুরুত্বপূর্ণ কমিটিগুলো 4টা-5টা কমিটিতে যদি এবার বিরোধী দল থেকে সভাপতি নির্বাচন করা হয়, তাহলে কিন্তু পার্লামেন্টে দেখবেন আরেকটু জমবে। আচ্ছা, এই জায়গায় কি সরকার দলীয় পক্ষ থেকে রাষ্ট্রপতির অবস্থানটা কি দাঁড়াচ্ছে? মানে এরকম যদি রাষ্ট্রপতি থাকে তাহলে কি এটা কি আরো মনে হয় দীর্ঘায়িত হবে? মানে যেহেতু জামাত এটা বারবারই না, রাষ্ট্রপতির আনুষ্ঠানিকতা শেষ, পার্লামেন্টের রাষ্ট্রপতি আর কোনো আনুষ্ঠানিকতা নতুন না। রাষ্ট্রপতি কি আসলে নতুন রাষ্ট্রপতি এখন এটা আমার মনে হয় খুব দ্রুত আসবে না। বিএনপি রাষ্ট্রপতির ব্যাপারে পরিষ্কার অবস্থান করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, উনি বলেছেন যে রাষ্ট্রপতি তো আছেন এখন। তার মানে বিএনপি সংবিধানের বাইরে হয়তো যাবে না, অর্থাৎ সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতির মেয়াদ যতদিন আছে তিনি হয়তো থাকবেন। উনি যাওয়ার পরে হয়তো আমরা যাদের নাম শুনছি, খন্দকার মোশাররফ, আব্দুল মঈন খান, আব্দুল নজরুল ইসলাম খান, ওনাদের নাম শুনছি, কেউ না কেউ হয়তো হবেন। কিন্তু এই রাষ্ট্রপতি মেয়াদ থাকা পর্যন্ত ওনাকে সরাবেন কিভাবে? আপনি ওনাকে সরাতে গেলে সংসদে ইমপিচমেন্ট করতে হবে, মানে ওনার অভিশংসন প্রস্তাব আনতে হবে। অভিশংসন প্রস্তাব আনবেন কিসের ভিত্তিতে? আপনি এই রাষ্ট্রপতি তো সংসদে ভাষণ দিল, আগের সরকারকে ফ্যাসিস্ট বলল, তাহলে আপনি কিন্তু ওনাকে ইমপিচ করতে পারবেন না যদি উনি নিজে পদত্যাগ না করেন। অর্থাৎ জনাব শাহাবুদ্দিন নিজে যদি এই বাই দিস টাইম পদত্যাগ না করেন, তাহলে
আপনি ওনাকে ইমপিচ করাটা কঠিন হবে। ওনার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ আপনি যদি আনতে না পারেন তাহলে ইমপিচ করতে পারবেন না, অভিশংসিত করতে পারবেন না। তার মানে দীর্ঘ সময় ধরে উনি থাকবেন, অর্থাৎ মেয়াদ পর্যন্ত থাকবেন। এই ইস্যুটা নিয়ে সংসদে আর কোনো আলোচনা হবে কিনা আমি জানি না, কারণ রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার তার কোনো প্রয়োজন নাই এখন তো আর প্রয়োজন নেই। এই বছরে আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই আপাতত। জি। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমরা যেটা আরেকটা দেখেছি, এটা আমরা শেষ প্রশ্ন করে আমরা চলে বিদায় নেব। সেটা হচ্ছে ওয়ার্কআউট তো করলো, আপনি যেটি পূর্বের মধ্যে বললেন যে ওয়ার্কআউট এর আগেও হয়েছে, ওয়ার্কআউট করার অধিকারও আছে, কিন্তু প্লেকার্ড কি আসলে প্রদর্শন কতটুকু আসলে এটা সংসদে মানানসই কিনা বা না, এটাও হয়, এটা হতে পারে। ধরেন এটা বাংলাদেশে আমরা নতুন দেখলাম, কিন্তু এটা অবৈধ কিছু না। সংসদে প্রোটেস্ট এমপিরা কিভাবে করবেন এর কোনো বিধি ধরা নিয়ম নাই। মানে বলা আছে যে আপনি অশালীন বাক্য বলতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে চাই না, আপনাকে লাল কার্ড দেখালাম, এটা করা যাবে না, এরকম কোনো কথা কার্যপ্রণালী বিধির মধ্যে নাই। মানে এটা বেআইনি না। আপনি যদি বলেন যে উনি আর ওনারা তো মানে প্রস্তুতি নিয়ে এসছেন, ওনাদের এটা প্রতিবাদের ভাষা। এখন কেউ স্লোগান দিয়ে ওনারা বেরিয়ে গেছেন। এই স্লোগান দিয়ে বেরিয়ে যাওয়া, হট্টগোল করা, এইটা কোনো কিছুই পার্লামেন্টারি প্রসিডিউরকে মানে প্রশ্নবিদ্ধ করে না, যতক্ষণ পর্যন্ত শালীনতার সীমা অতিক্রম। উনি যে গালাগাল করতেন, অশ্লীল শব্দ বলতেন, তাহলে শালীনতার সীমা অতিক্রম করতেন। তখন স্পিকার রুলিং দিতে পারতেন যে আমি আপনাদের এই কর্মকাণ্ডকে মানে উনি মানে রুলিং দিতে পারতেন। কিন্তু রুলিং দেওয়ার মতো ঘটনা ঘটে নাই। বিরোধী দল কোন ভাষায় প্রোটেস্ট করবে সেই ভাষাটা শালীনতার মধ্যে থেকে ওনারা প্ল্যাকার্ড দেখাবেন, নাকি ওনারা সবাই একই কালারের জামা গায়ে দিয়ে এসে জামাই লিখে নিয়ে আসতেন যে আমরা আপনাকে চাই না, এটা বেআইনি না বা সংবিধানের লঙ্ঘন না। আসলে দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ শুনছিলেন যে সংসদের যে আজকে দিনভর যে উত্তেজনা উত্তাপ ছিল সেগুলোর নিয়ে আমরা হচ্ছে যে কথা বলার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন লেখক ও সাংবাদিক আমিনুল রশিদ। ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনছিলাম এবং আমরাও প্রত্যাশা করছি যে সংসদ হয়ে উঠুক যুক্তি এবং তর্কের একটা কেন্দ্রবিন্দু, কিন্তু সেখানে যাতে কোনো রকমের অশালীনতা কোনো কিছু না ঘটে সেটাই প্রত্যাশা করে শেষ করছি আজকের এই আয়োজন। ধন্যবাদ আপনাদের সবাইকে।